ওকে, তাহলে আমি প্রথমে বলছি যে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করতে। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম আজকের ক্লাসের ফাইলের মধ্যে। আর আপনাদের এফ ড্রাইভে, লোকাল ড্রাইভ এফ, এখানে ফ্রিল্যান্সিং 27 এই নামে একটা ফোল্ডার আছে, ক্রিয়েট করা আছে। তার মধ্যে ইভিনিং আর মর্নিং আছে। মর্নিং আমি ক্লাস নিব, আগেই খুলে রাখলাম। আর ইভিনিংটা হলো আমাদের, ইভিনিং এর মধ্যে আজকে দেখেন ক্লাসের ডেট দেওয়া আছে 7/1/2020 আর HTML ফার্স্ট ক্লাস। তো এই ক্লাসের ভিতরে এই সফটওয়্যারগুলো বা আমি বাকি কাজগুলো রাখবো, আপনারা প্রতিদিন জন্য নিতে পারেন। ওকে, তাহলে আমি এইখান থেকে নতুন একটা ফোল্ডার খুলতেছি। এই ফোল্ডারের নাম দিচ্ছি, আমি আপাতত দিচ্ছি এটার নাম HTML ওয়ার্ক। আপনারা যা যা নিজের নামেও করতে পারেন, যেহেতু আপনি এটা নিয়ে যাবেন এই জন্য আমি HTML ওয়ার্ক নামে দিলাম। ফোল্ডারের ভিতরে একটা টেক্সট ডকুমেন্ট খুলতে হবে। ফোল্ডারের মধ্যে নিউ থেকে টেক্সট ডকুমেন্টস, ফোল্ডারের মধ্যে একটা টেক্সট ডকুমেন্ট খুলবো আমরা। টেক্সট ডকুমেন্ট খোলার পরে দেখেন এখানে .txt দেখাচ্ছে কিনা, দেখাচ্ছে সবার? এই যে আমার যেরকম দেখাচ্ছে নিউ টেক্সট ডকুমেন্ট .txt, .txt-টা হলো এটার এক্সটেনশন। এই ফাইলটার নাম কি, নাম এটা এক্সটেনশন বলা হয় এটাকে। যদি এটা না দেখায় তাহলে আপনারা যেটা করবেন সেটা হলো যে এখান থেকে ভিউতে গেলে খুঁজে বের করবেন ফাইল নেম এক্সটেনশন, এটা টিক দিলে, টিক তুলে দিলে চলে যায়, আর টিক দিলে দেখেন চলে আসতেছে। আর যারা আছেন উইন্ডোজ 7-এ সবারই তো আছে মনে হয় না কি, .txt দেখাচ্ছে সবার? ওই যে বললাম আইটি সাপোর্টের ক্লাস হয় এখানে, ওনারা ভেঙে চলে ফেলে। আমি সেটা দিয়ে যাবো, তারপরে দেখবেন যে আবার 1 মাসের মধ্যে আবার উল্টাপাল্টা হয়ে যায়। আচ্ছা, যারা 7 ইউজ করতেছেন তারা যেটা করবেন সেটা হলো যে আমার যতদূর মনে পড়ে এখানে আপনাদের অর্গানাইজেশন ফোল্ডার অপশন খুঁজে বের করেন কোথায় আছে। মাই কম্পিউটারের মধ্যে ঢোকার পরে এই কোনার দিকে দেখেন একটা অপশন আছে, ভিউ, তারপর অর্গানাইজেশন নাকি ফোল্ডার অপশন, দেখেন ফোল্ডার অপশন খুঁজে বের করেন। উইন 7 FOLD আর ফোল্ডার অপশন। এই যে ফোল্ডার অপশনের মধ্যে হাইড এক্সটেনশন দেখেন লেখা আছে, যেটা ফাইল এক্সটেনশন, এটা টিক দিয়ে দেন। এই যে হাইডের টিকটা তুলে দেন, হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ। এটা আছে অর্গানাইজের মধ্যে, অর্গানাইজ ফোল্ডার অপশন। আপনারা দেখেন এটা লেখা আছে অর্গানাইজ ফোল্ডার অপশন। তারপরে ভিউতে যাবেন, ভিউতে গিয়ে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ, এই টিকটা তুলে দেন, অ্যাপ্লাই করেন, ওকে করেন, হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা কি করবো, এটা নাম রিনেম করতে হবে আমাদেরকে। আমি রিনেম করে দিচ্ছি এরকম করে, পুরোটা কেটে index.html, পুরোটা কেটে .txt সহ পুরোটা কেটে লিখবো index.html। এন্টার দিব, বলবে যে আমি চেঞ্জ করতে চাচ্ছি কিনা, আমি বলবো যে হ্যাঁ আমি চেঞ্জ করতে চাচ্ছি। index.html এই নামে একটা ফাইল খোলেন। খুলতে পারছি সবাই? Organize folder option, folder and search option. View, hide extension, hide extension for tolai আছে দিয়ে দেন। নতুন একটা ফোল্ডার করেন, নিউ টেক্সট ডকুমেন্ট, ডেস্কটপে করেন, রাইট মাউস ক্লিক করুন, নিউ টেক্সট ডকুমেন্ট, পুরোটা কেটে index.html।
প্লাস প্লাস পুরো ফাইলটা অপরে দিয়ে ডিলিট করে নো অপরে আমি ক্লিক করছি আমি ক্লিক করেন মাউস দিয়ে ক্লিক করেন একদম ক্লিক করেন ডিলিট এবার ফাইলে যাবেন ফাইল সেভ অ্যাজ সিলেক্ট করে সিলেক্ট ডেস্কটপে যাবেন এবার একটা ডেস্কটপ স্টেটমেন্ট লেখা সেভ সেভ দেন এই যে সাইজ এখানে লেখা
ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই বুঝতে পারছি কি করছি? আমি একটা ফাইল তৈরি করছি, ফাইলের নামটা দিচ্ছি হলো index.html। এই html.html কারণ আমরা html এ কাজ করব, এই জন্য এটার এক্সটেনশন হবে .html। যেদিন css এ কাজ করব সেটা হবে .css, php হলে .php, জাভাস্ক্রিপ্ট হলে .js। বুঝতে পারতেছি ব্যাপারটা? MySQL হলে SQL.SQL। এরকম প্রতিটা ল্যাঙ্গুয়েজে আলাদা আলাদা এক্সটেনশন আছে। পাইথনের PL, PY অনেকগুলো এক্সটেনশন আছে পাইথনের। এরকম করে আমরা যদি দেখি যে সবারই এক্সটেনশন আছে আলাদা আলাদা, আমরা কাজ করব HTML, এই জন্য এটার নাম হচ্ছে .html। আর ইন্ডেক্স কেন? কোশ্চেনটা আপনারা করবেন না আমি করব? আপনারা করতে চান? ইন্ডেক্স কেন? অন্য নামে তো খুলতে পারতাম, nazmul.html, যা যা নিজের নামে তো খুলতে পারতাম, কোম্পানির নামেও তো খোলা যেত। কোম্পানির নাম দিয়ে আমরা ওয়েবসাইট করবো না, তাহলে কোম্পানির নামে হবে না কেন? আমি ইন্ডেক্স কেন শেখালাম বা বললাম? এর মূল কারণ হলো যে একটা বইয়ের প্রথম পাতা কি, এটা ছাড়া বইটা কি অসম্পূর্ণ না? সেটা বুঝতে পারবেন। আমি একটা বই দিব আপনাদের, আমি আমার লেখা একটা বই দিব যেটা ইন্ডেক্স পেজ নাই, তখন বুঝতে পারবেন যে ইন্ডেক্স পেজের কতটুকু দরকার। বুঝতে পারছি? আজকে বইটা দিব আপনাদেরকে, আজকে বইটা দিব। এটা এটা আজকে আমি রাতে করে পাঠিয়ে দিব স্যারের মেইলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই যে আমাকে দিয়ে দিচ্ছে, লিখে দিচ্ছে, ঠিক আছে। আর আমি এআই ফাইল দিব, যদি কোনো চেঞ্জ হয় চেঞ্জ করবেন ইনস্ট্যান্ট। আচ্ছা, তো বইটা প্রায় 2 বছর আমার পেছনে লেগে থেকেই প্রতিষ্ঠান লেখাইছে। আমি লিখতে চাইনি, কারণ এই বইগুলো এরকমই যে তাকের মধ্যেই পড়ে থাকে। এখন বই পড়ার কারো টাইম নেই, যে কারণে লিখতে চাচ্ছিলাম না। তো জোর করে যেহেতু লেখাইছে, তা আমিও কষ্ট করে লিখছি, আপনারাও কষ্ট করে পড়বেন। কারো অনেক পছন্দ থাকে না ইন্ডেক্স পেজ থেকে এই গল্পটা পড়বো, এটা পড়বো না, এরকম এটা বাদ দিতে পারবেন না, এখন সব পড়তে হবে। সেই জন্য ইন্ডেক্স পেজটা দিইনি। ইন্ডেক্স পেজ ছাড়া ওখানে যেটা আছে আপনাদের এই কোর্সে সবকিছু থাকবে, শুধু এসইওর পার্টি গিয়ে লেখা আছে নিচে যে ভিডিও ফলো করতে। কারণ আমি পুরো গুগলকে বইয়ের মধ্যে আনতে পারিনি, যদি আনতে পারতাম তাহলে তো হইতোই, ওটা সম্ভব না। তাহলে মার্কেটিং আমি পুরো বইয়ের মধ্যে আনতে পারিনি। ওইটা লেখা আছে যে ভিডিও, ক্লাস ভিডিও আমরা ফলো করব। বাকি HTML, CSS এর উপরে কিছু লেখা আছে, কিছু না পুরাটাই। আমি যেরকম আপনাদের ক্লাস নেই এখন, ওরকমই ক্লাসের মতো এরকম লেখা আছে ওখানে। তবে এখনো পর্যন্ত কোনো বই প্রকাশ হয়নি এটা ছাড়া। এখন যেটা হলো যে আপনারা ওখান থেকে ট্রাই করবেন, দেখবেন, যারা বুঝবেন না। আর আমার তো ক্লাসের ভিডিও থাকবে। তো ইন্ডেক্স কেন করলাম এটা তো বুঝলেন। এখন একটা ওয়েবসাইটের মূল পেজ হলো এটা। তো আমরা সার্ভার আর হলো যে একটু জেনে নিই যে ডোমেইন আর হোস্টিং, এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এটা শুরুর আগে আমি জানাই দিচ্ছি
যে ডোমেইন আর হোস্টিং এই দুটো জিনিস কি। ডোমেইন হলো একটা নাম, যেরকম নাজমুন, নাজমুন হলো ডোমেইন নাম, আর হোস্টিং হলো আমি পুরাটা, এটা হলো হোস্টিং, একটা জায়গা। ক্লিয়ার করতে পারছি? ডোমেইন হলো একটা নাম, যেরকম facebook.com একটা নাম, yahoo.com একটা নাম, ওটাকে বলা হয় ডোমেইন। এবং সারা পৃথিবীতে একটাই হবে, ইউনিক। সারা পৃথিবীতে দুটো হবে না, একটাই হবে। ফেসবুকে একটা কিনতে পারবেন না যত চেষ্টা করেন। ওরা 10 বছর পর পর আপডেট করে, তার মানে হলো যে এখন থেকে 10 বছর আপডেট করে ফেলছে, টাকা দিয়ে ফেলছে। 10 বছরের চিন্তা নাই, কেউ কিনতে হবে না। আবার 10 বছরের কাছাকাছি আসলে আবার 10 বছরের জন্য কিনে নেয়, কারণ এত কম্পিটিশন এটা। এগুলো কিনে একজনের কাছ থেকে www, কিন্তু আমরা রিসেলার হয়ে কিনি, সারা পৃথিবীতে রিসেলার। কিন্তু একজন ব্যক্তি বসে আছে, একজন ব্যক্তির একটা প্রতিষ্ঠান www কর্পোরেশন, যেটা আমরা W3C বলি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম, ওনাদেরকে বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম। তো W3C বলা হয়। তো যাই হোক, ওখান থেকে ম্যানেজ হয়ে সারা পৃথিবীতে রিসেলার হয়ে আমরা কিনি। বাংলাদেশের কোম্পানি আছে, বাংলাদেশ থেকে আমরা নিতে পারি টাকা দিয়ে, ডলার পে করেও কেনা যায়, গোডাডি আছে। এগুলো সম্পর্কে আমরা জানবো যে অনেকেই আছে যাদের কাছে কিনতে পারবো। আমরা শুধু এতটুকু জানি যে ডোমেইনটা কি জিনিস, একটা নাম, যে নামে ডাকলে একটা জায়গা থেকে কিছু ফাইল আসছে, ফাইলটা হলো ইন্ডেক্স ফাইল, যেটা আমরা তৈরি করতেছি। এই ফাইলটাকে কল করে, আমরা যখন নাম ধরে ডাকি তখন ওই নামটার অনুযায়ী এই ফাইলটাকেই কল করে সামনে দেখায়, ব্রাউজার শো করে। বুঝতে পারছি? আর এই ফাইলটা এমন একটা জায়গায় বা এমন একটা হার্ড ডিস্কে থাকবে, সেই হার্ড ডিস্কটা 24 ঘন্টা অন থাকে, বছরে প্রতিটা দিন 365 দিনই অন থাকবে, কারেন্ট গেলেও এটা বন্ধ হবে না। এরকম একটা হার্ড ডিস্কের সাথে এটা যুক্ত থাকে, যেটাকে আমরা বলি সার্ভার, যেখানে এটা যুক্ত থাকে। হার্ড ডিস্কে আমরা রাখি, এই জায়গাটা আমরা কিনি সার্ভারে। এই জায়গাটা আমরা কিন্তু খুব কম টাকা দিয়ে কিনি, আসলে কিন্তু ওখানে কারেন্ট বিল আছে, এটা চিন্তা করুন ভাবনা, কিন্তু কারেন্ট বিল আছে ওখানে, আপনাকে ব্যাকআপ দিচ্ছে, ইন্টারনেট কানেকশন ওখানে কন্টিনিউ থাকতেছে, নাহলে এটা আসতো না, আসা যাওয়া করতো না। তার মানে এইগুলোর সার্ভিসটা আমরা কিনে নিই, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের জায়গা কিনে নিই। 500 টাকা দিয়ে 500 MB, 500 MB মধ্যে আমরা যা যা ফাইল রাখতে পারি। এই যে এটার সাইজ কত হয়েছে, 0 দেখাচ্ছে? হ্যাঁ, আমরা টাইপ করা শুরু করি, বাইক থেকে শুরু হবে। তো এটা আস্তে আস্তে এরকম বাড়তে থাকবে, যত আমরা উপরে দিকে যাবো হয়তো দেখা যাবে যে 250 MB পর্যন্ত আমরা যেতে পারি একটা ওয়েবসাইটের জন্য। 250 MB, কারণ ওখানে মুভি থাকতে পারে, সফটওয়্যার থাকতে পারে, ছবি থাকতে পারে, এরকম। বুঝতে পারছি ক্লিয়ার হয়ে? তো ওই যে জায়গাটা কিনবো, ওই জায়গায় ইন্ডেক্সটা প্রথমে খুঁজে, আমরা যখন এন্টার দিই facebook.com, তখন ইন্ডেক্স ফাইলটা ফার্স্টে খুঁজে, যদি খুঁজে না পায় তখন বলে যে ফাইল নট ফাউন্ড, তখন সার্ভার ফাইল পায় না খুঁজে, এরকম বলে। তো এইটা হলো এই কারণে এটা ফার্স্ট পেজ, হোম পেজ, অথবা বলা যায় যে এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং কেন ল্যান্ডিং পেজ? যেখানে ফার্স্ট টাইম কোনো ভিজিটর ল্যান্ড করে ওয়েবসাইটে, এই জন্য এটাকে প্রথম পেজটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। আমরা প্রথম পেজ নিয়ে আজকে ঘাটাঘাটি করি, আজকে না কয়েকদিন, তারপরে গিয়ে অ্যাবাউট পেজ কিভাবে খুলে, সার্ভিস পেজ খুলে, ওগুলো নামকরণ নিয়ে সমস্যা নাই। হোম পেজটাই শুধু নামকরণটা সমস্যা, ইন্ডেক্স হইতে হবে। আর বাকি পেজগুলো আপনার যা খুশি নাম দেন, কোনো প্রবলেম নেই। ক্লিয়ার হতে পারছে তাহলে? আর নামের মধ্যে কোনো স্পেস থাকে না, খেয়াল করছেন? ডোমেইনের মধ্যে কোনো স্পেস পেয়েছেন? ফেস স্পেস বুক, কোনো স্পেস আমরা পাই না। তো আমরাও স্পেস ইউজ করতে পারবো না, ছোট হাতের লিখছি, বড় হাতেরও দিইনি। কারণ কখনো দেখছেন বড় হাতের আমরা টাইপ করি, গুগলে নিজেরা টাইপ করলে তো ছোট হাত দিয়েই টাইপ করি, খুঁজলে টাইপ করি ছোট হাত দিয়ে, তাহলে ছোট হাতেরই হবে সব। এবং আমরা যা কোডিং লিখবো সব কোডিংও হবে ছোট হাতের, বড় হাতের আমরা লেখা শিখবো না, কারণ ভবিষ্যতে বিপদে পড়ে যাবেন। জাভাস্ক্রিপ্ট PHP-তে বিপদে পড়বেন। HTML বোকা, আপনি বড় হাতে লিখলেও বলবে না কোনোদিন যে ভুল লিখছো, এটা বলবে না। HTML বোকা। তো যে কারণে আমরা ভালো মতো শিখি, প্রপার ওয়েতে, ভবিষ্যতে কাজে লাগবে। ওকে, তাহলে ইন্ডেক্স পেজটা আমরা ক্রিয়েট করে ফেলছি। এখন যাদের যা আছে, আমার এখানে এডিটিং নোটপ্যাড দেন, এটার উপর রাইট মাউস ক্লিক করে নোটপ্যাড যাদের আছে, যাদের ভিজুয়াল কোড আছে তারা ভিজুয়াল কোড দিয়ে অন করতে পারেন। এই যে এখানে ভিজুয়াল কোড আছে, আমার যেহেতু ভিজুয়াল কোড আছে, তো আমি নোটপ্যাড প্লাস দিয়ে দেখাই। ফার্স্টে ভিজুয়াল কোড দিয়ে দেখাবে, এটার উপর রাইট মাউস ক্লিক করে দেখেন এডিট উইথ নোটপ্যাড প্লাস আছে কিনা সবার? ওকে, নোটপ্যাড প্লাস দিয়ে অন করতেছি।
আপনাদের নাই? দেখেন থাকবে, রাইট মাউস ক্লিক করেন এটার উপরে, থাকবে, কারণ আকাশ স্যার যেহেতু ক্লাস নিচে আসার কথা। আচ্ছা, নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আমরা কাজ আপাতত দেখি। আমি যে কোডটা লিখবো এখন, এই কোডগুলা টাইপ করব খাতায়, আপনারা খাতায় লিখে ফেলবেন, তারপরে টাইপ করতে সুবিধা হবে আপনাদের জন্য। খাতায় লিখতে আমার সাথে তাতে লিখতে পারবেন। আচ্ছা, আমি টাইপ করা শুরু করি কোড। ফার্স্টে লিখলাম ডট টাইপ HTML, আর যেটা লিখছি ওটা বলতে পারেন গ্রেটার দেন লেস দেন, এখন ওটা বলা যাবে না, এখন থেকে বলবেন এটা অ্যাঙ্গেল। এখন থেকে এই কোডের ক্ষেত্রে বলবো আমরা অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল লেফট অ্যাঙ্গেল যেভাবে বলেন, শুরুর অ্যাঙ্গেল শেষ অ্যাঙ্গেল, এইগুলো আমরা অ্যাঙ্গেল নামে রাখবো, যে এইগুলোকে। তাহলে অ্যাঙ্গেলের মধ্যে আমরা একটা আশ্চর্যবোধক চিহ্ন দিছি, ইউজ করছি, এবং তারপরে লিখছি ডট টাইপ HTML। ডট টাইপ মানে হলো ডকুমেন্ট টাইপ। আমার এটা কি টাইপের ডকুমেন্ট সেটা আমি বুঝাইছি, কি টাইপের ডকুমেন্ট, HTML ডকুমেন্ট বলে দিছি। এটা ব্রাউজারের জন্য, এটা না লিখলেও চলে, আপনি যদি না লেখেন তাও ওয়েবসাইট ডিজাইন হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু এটা লেখাটা জরুরি এই কারণে, ব্রাউজারটা বিভিন্ন রকমের, ফায়ারফক্স, গুগল ক্রোম, সাফারি, তারপরে অপেরা, এক এক ইন্টারনেট এক্সপ্লোরার, এক একজন এক এক রকম। তাদেরকে চেনানোর জন্য যে আমার নিচের দিকের কোডগুলো কি কোড, আমার ডকুমেন্টটা কি টাইপের, ক্লিয়ার? তো এটার এই কারণে কালারটা কালো দেখাচ্ছে, কোড দেখাচ্ছে না, কোডের কালার আলাদা। তো কালো দেখাচ্ছে, আমি এটা কন্ট্রোল এস দিয়ে সেভ দিচ্ছি। আমরা একটু জেনে আসি যে আসলে কি আমি লিখছি নাকি পৃথিবীর সবাই লেখে। তাহলে আমি চলে যাচ্ছি ফার্স্টে গুগলে, কন্ট্রোল ইউ চাপ দিচ্ছি। ফার্স্ট লাইনে, গুগলের ফার্স্ট লাইনে কি লেখা, তারপরে অনেক কিছু লেখা আছে, কিন্তু অত কিছু আমাদের দেখার দরকার নেই এখন। আমরা দেখলাম যে প্রথম লাইনে এটা কথাটা লেখা আছে। আমরা ফেসবুকে যাই, ফেসবুক কি করলো, শুধু কি গুগল ইউজ করছে নাকি ফেসবুকে ইউজ করছে দেখি। কন্ট্রোল ইউ, আর তো দেখার দরকার নেই, দুইটা ভাত টিপে দেখলেই বুঝে যাবে বাকিগুলো ঠিক আছে। তার মানে বুঝে গেছি তো এখন। ডট টাইপ HTML বলতে প্রথম লাইনে বুঝাচ্ছে, আমি ডিক্লেয়ার করছি যে আমার ডকুমেন্ট টাইপ HTML, কিন্তু এখানে একটা বড় ভুল আছে। ভুলটা কোথায় দেখেন তো, ক্যাপিটাল লেটারে লেখা আছে। এখন কথা হলো যে স্যার ওরা ক্যাপিটাল লেটারে লিখলো কেন? এটা নির্ভর করে ডিজাইনারের উপরে। ডিজাইনার দুই রকমের আছে। একজন ডিজাইনার টাকা কম পায়, টাকা বাড়াইতে বা টাকা নিতে এই কাজগুলো আরেকবার দিবার করে। উদাহরণ দেই, আমি একটা ওয়েবসাইট ডিজাইন করে দিলাম, টাকা কম দিচ্ছে, 2000 টাকা দিচ্ছে। ওয়েবসাইটটা ডিজাইন করে দিলাম, কিন্তু ওয়েবসাইটটা লোড স্পিড বেশি হয়ে যাচ্ছে। তখন ক্লায়েন্ট আবার আমার কাছে আসবে যে লোডিং একটু কমাই দাও, আবার টাকা। বুঝতে পারতেছি ব্যাপারগুলো। তার মানে কোডিং এর কিছু ভুল রেখে দেয়, এই ভুলগুলো রেখে দিলে আমরা দেখবো, এই ভুলগুলো রেখে দিলে আবার ঘুরে ফিরে আপনার কাছে আসতে হবে। এরকম কিছু ব্যাপার আছে। তা আমরা তো প্রপার ওয়েতে শিখতেছি, প্রপার ওয়েতেই শিখবো, ঠিক আছে? যেতে পারে। তারপরে এই যে মনের ক্ষোভ থেকে অনেক সময় এরকম করে, যেরকম আমি কাজ করতে গিয়ে দেখি যে ইন্ডিয়ান ডিজাইনারের কথা বলি, তারা যদি টাকা একটু কম পায় পুরো সাইটটা ডিলিট করে দেয়। আর আমার ডিলিট করতে হাত কাঁপে, কারণ একটা জিনিস ক্রিয়েট করছি সেটা ডিলিট করতে কষ্ট লাগে, যে কারণে করি না, ছেড়ে দিই, যাক ওটা আলাদা রাস্তা ছেড়ে দিচ্ছি, দিল না ঠিক আছে, কিন্তু ওরা ডিলিট করে দেয়, ডাইরেক্ট ডিলিট। তো আমরা এরকম ভুলগুলো করবো না, আমরা একটু মাথায় রাখবো যে এগুলা কোডিং এর ভুল। আর আমরা লিখছি ডট টাইপ ডকুমেন্ট টাইপ HTML। পরের লাইনে যাই, অ্যাসোসিয়েট ট্যাগের মধ্যে একটা ট্যাগ শিখে গেছি, কিন্তু এটাকে বলা হয় ট্যাগ। এই যে যেটা লিখলাম সেটা একটা ট্যাগ, TAG ট্যাগ। তো অ্যাসোসিয়েট ট্যাগের মধ্যে একটা ট্যাগ হয়ে গেল আজকে। দেখি আরো সামনে। এবার আমি যেটা লিখবো সেটাকে বলা হয় কঙ্কাল। প্রতিটা জিনিসের একটা করে কঙ্কাল আছে না, তারপরে তো আমাদের হাত পা, তো কঙ্কাল তো থাকবেই, মেরুদণ্ড থাকবে। তো এটাও ওই ওয়েবসাইটের মেরুদণ্ড, কঙ্কাল। ক্লিয়ার? আমি লিখে ফেলতেছি, এটা মুখস্থ থাকতে হবে সব ওয়েবসাইটের জন্য একই। তাহলে প্রথমে হবে HTML, তারপরে HEAD হেড, মাথা থাকবে কঙ্কালের, তারপরে TITLE টাইটেল, আমি লিখলাম ওয়েব
মাই ওয়েবসাইট লিখি, যার যার নামও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, নাম লিখতে পারেন। TITL এটা ওয়েবসাইটের নাম, টাইটেলটা। হেড, বডি, BODY হ্যাম নাই, HTML, এটাকেই বলা হয় কঙ্কাল একটা ওয়েবসাইটের পুরাটাকেই, ফুল এ থেকে একদম 11 পর্যন্ত। হ্যাঁ, গ্যাপটা রাখছি কারণ বডির মধ্যে আমরা সব কিছু লিখবো। কারণ বডি বলতে কোনটাকে বোঝাচ্ছে, ওই পুরা সাদা অংশটা। আমরা দেখবো এটাকে অন করলে কেমন আছে। এবার একটু বোঝার অপশন আছে আমাদের। আমি এটাকে একটা ছবি তুলে নিই প্রিন্ট স্ক্রিন দিয়ে, এবং PRINT প্রিন্ট না পেইন্ট, PAINT, স্ক্রিনশট নিচ্ছে না কেন? প্রিন্ট স্ক্রিন, আর একটা স্ক্রিন ক্যাপচার করলাম ওইটার, ওই লেখাটার। জাস্ট আপনাদের সুবিধার্থে আমি একটু দেখাবো যে এটা কিভাবে কাজ করতেছে। ওকে, এটা স্ক্রিনে একটা ক্যাপচার নিছি। তো আমরা একটু ভালো মতো যদি খেয়াল করি যে এই একটা লাইন যেটা শুরু হয়েছে এবং এটা এখানে শেষ হয়েছে, অনেকটা ব্র্যাকেটের মতো, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, দেখছি ব্র্যাকেটের মতোই। দেখেন এটা থার্ড ব্র্যাকেট চিন্তা করলে, তাহলে এই যে বডি, কেউ কাউকে কিন্তু ওভারল্যাপ করে যায়নি, খেয়াল করে দেখেন। যেখানে শুরু হয়েছে সেখানেই শেষ হয়ে গেছে, ওভারল্যাপ হয়নি। কিন্তু এটা এখানে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়ে গেছে, এবং যেটা যেখানে শুরু হয়েছে, টাইটেল যেখানে শুরু হয়েছে সেখানেই শেষ হয়েছে, কেউ কাউকে ওভারল্যাপ করেনি। তাহলে এই যে প্রথমে যেটা শুরু দেখতেছি, তার মানে অ্যাঙ্গেল দিয়ে HTML যেটা লেখা আছে উপরে, এটার নাম আছে। নামটা হলো যে এটাকে ডাকা হয়, আমি পাশে লিখে দিচ্ছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য, এটা আমি কেটে দিব। এটাকে ওপেনিং ট্যাগ, OPE, ওপেন অবলিক OPENING অবলিক STAR, স্টার্ট অবলিক STARTING, স্টার্টিং ট্যাগ, এতগুলো নামে ডাকতে পারেন। শুরুর ট্যাগ বাংলায় যদি লেখেন তাহলে লিখবেন শুরুর ট্যাগ, ঠিক আছে। এবং অ্যাঙ্গেল দিয়ে যেটা লিখছি সেটাকে বলা হচ্ছে ক্লোজ ট্যাগ, CLOAC, ক্লোজ CLOSING ENDING ট্যাগ। এক এক বইতে এক এক নামে ডাকা হয়েছে। কাকে বলা হচ্ছে ক্লোজিং ট্যাগ? ক্লোজিং ট্যাগ হলো যে এই যে ব্র্যাকেট ক্লোজের মতো, যেটা অ্যাঙ্গেল আগে বসে তারপরে শেষ হয়ে যায়, এই লেখাটা। এবং দেখেন নোটপ্যাড প্লাস প্লাসের উপরে যখন আমি ক্লিক করতেছি তখন আমার শুরু এবং শেষের ট্যাগটা দেখা দিচ্ছে, আমাদের ভুল হওয়ার কোনো অপশন নাই। যেখানে শুরু হয়েছে সেখানে শেষ হয়ে যাচ্ছে, দেখাই দিচ্ছে। দেখেন মার্ক করতেছে। আমি যদি ভুল করে শেষ না করি তাহলে আর মার্ক করবে না, ও শেষ ট্যাগটা খুঁজে পাচ্ছে না। তার মানে এটা শেষ করতে হবে আমাদের, শেষ করলে দেখাবে। তো একটা হলো আমাদের স্টার্টিং ট্যাগ, স্টার্ট ট্যাগ যেটাই বলেন শুরু ট্যাগ, আর একটা আমাদের শেষ ট্যাগ। আর এই যে যেটা দেখলাম এটাকে বলা হচ্ছে পুরো একটা ওয়েবসাইটের কঙ্কাল। এইবার দেখে আসতে চাই যে অন্যরা কি করছে। ডট টাইপ HTML লেখা আছে, এরপরে HTML, এগুলো ইগনোর করে যান। HTML আছে কিনা, এই যে এতটুকু শুরু, এই যে এটার শেষ, মানে অতটুকু একটা স্টার্টিং। এবং আমি সবার লাস্টে যাই, মাঝখানে আর খোঁজার দরকার নেই, লাস্টেরটা ঠিক থাকলেও থাকবে।
HTML আগে পরে শেষ হচ্ছে, আগে তার আগে বডি। আমাদের ওইটার মতোই কিনা দেখেন তো, সেম, মাঝখানে সব ঠিক থাকবে, সব ওয়েবসাইটে একই সিস্টেম। তারপরে মাঝখানে আমরা অনেক কিছুই অ্যাড করি। তার মানে আমাদের এটাই হলো একটা ওয়েবসাইটের কঙ্কাল, এবং মুখস্থ থাকতে হবে। প্রতিদিন এসে ফার্স্টে টাইপ করে রাখবেন, এটা আমি কাজ শুরু আগে এটা লাগবে। আর বডির মধ্যে কি লিখবো আমরা, কন্ট্রোল এস দিচ্ছি। এটা আগে দেখে আসি কি হয়েছে ওয়েবসাইটে। রান করতেছি, এটাকে রান করার জন্য এই যে ফাইলে গিয়ে ওপেন ইন ডিফল্ট ভিউয়ার। আর কারো কারো ক্ষেত্রে রানের মধ্যে পাবেন হয়তোবা, দেখেন তো কাদের কাদের রানের মধ্যে লেখা আছে ফায়ারফক্স, গুগল ক্রোম। রানের মধ্যে লেখা থাকার কথা ফায়ারফক্স, গুগল ক্রোম, যাদেরটা পুরাতন ভার্সনে, ঠিক আছে, যাদেরটা পুরাতন ভার্সন। যাদেরটা নতুন ভার্সন, আমার মতন নতুন, আমার এটা, তাদেরটা পাবেন ফাইলের মধ্যে গিয়ে পাবেন ওপেন ইন ডিফল্ট ভিউয়ার। ওপেন ইন ডিফল্ট ভিউয়ার, এটাতে ক্লিক করলে দেখবেন যে আপনার ব্রাউজারে অন হবে। এই যে আমার এটা ওয়েবসাইটটা ব্রাউজারে অন হচ্ছে। এখন এটা আমারই ওয়েবসাইট, কিভাবে বুঝলাম? যদি রানে গিয়ে দেখেন লেখা থাকে ফায়ারফক্স, গুগল ক্রোম, এগুলো লেখা থাকে, তাহলে ওকে, আপনি যে কোনো একটা দিয়ে অন করেন। হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা দিয়ে অন করেন, যেটা আপনার ব্রাউজারে আছে ইনস্টল করা, সেটা দিয়ে অন হবে। হ্যাঁ অবশ্যই, তাহলে ট্র্যাক করে ফেলেন তারপর আগে, কারণ এখানে পরে চলে যাই আমরা। 1 2 3 4 চারটা ট্যাগ শিখে গেছি। অসোসিয়েট ট্যাগের মধ্যে চারটা ট্যাগ শেষ। হ্যাঁ, নামের মধ্যে আপনার নাই, তাহলে এখানে আছে ফাইল নেম, ওপেন ডিফল্ট ভিউয়ার, ওপেন ভিউ ডিফল্ট ভিউয়ার। হ্যাঁ, এখানে হচ্ছে আপনি লেখেননি মনে হয়, পুরো টাইপ করছিলেন, দেখি কোথায় ভুল করছেন। ভুল করছেন কিভাবে বুঝলাম সেটা আগে বুঝে নিই। doctype.html HTML উপরে একটা ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ শেষ হচ্ছে। এটার মধ্যে ক্লিক করেন, HEAD শেষ আছে। প্যাটার্নের মধ্যে দেখি TITLE DOTY, ঠিক আছে তো, তাহলে লিখবেন তো। এবার আবার এই যে ফাইলে গিয়ে, হ্যাঁ এইবার ঠিক আছে। কেন ঠিক আছে না, কেন ঠিক আছে বললাম, এটাতে ছিল সি, এখানে কি আসছে যেটা টাইপ করছিলাম, কারণ টাইটেলটা হলো মাথার উপরে, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, আপনার ভুল আছে, তাহলে আপনারাও খুঁজে দেখতে হবে। দুটো দেখেন তো, কোডিংটা চেক করেন, হয়তো সেট দেন না, এটা দেন, এটা আরেকটা কোনটা, হ্যাঁ এখানে আপনার ইন্টারনেট কোনো কাজে আসবে না, এটা ছিল আমাদের কোড লাইনে। তো আপনি যত ইন্টারনেট কোনো সমস্যা নেই, কারণ আমার এটা তো আছে, আপনার কোডিং এর মধ্যে যত ইন্টারনেট স্পেস নেই কোনো লাভ নাই, ওটা ওয়েবসাইটে কোথাও দেখাবে না, তো কাজে আসবে না। ইন্টারনেট স্পেস গুলো কোড লাইন রান কি আছে, কারণ আপনি বলে টাকা দিয়ে রাখতে পারেন, রান আমি এজেন্সি লাস্ট হ্যাঁ বলছিলাম না, আমি তো বলে দিয়েছিলাম না না ঠিক আছে।
এটাই আপনার ওয়েবসাইট
ওটা কোনো ভাইরাস বা ইনফেকশনের প্রোডাক্ট এইগুলো হচ্ছে আপনাদের নাম্বার আচ্ছা একটু একটা জিনিস ভালো করে বুঝেন যে আমরা এখানে এই কোডিং এর মধ্যে টাইটেল দিছি টাইটেলটা খুব ইম্পর্টেন্ট টাইটেলটাই হলো ওয়েবসাইটের নামটাকে প্রেজেন্ট করতেছে রিপ্রেজেন্ট বলি না আমরা অনেকগুলো ট্যাব খুলি কোন ট্যাবে কি আছে ওই ট্যাবের নাম দেখে আমরা বুঝতে পারি যে এটা ওই ট্যাব এটা ওই ট্যাব তাহলে আমরা যদি এটা রান করি রান করে দেখেন ট্যাবের মধ্যে দেখাচ্ছে মাই ওয়েবসাইট একটা মূল কারণ হলো যে টাইটেলের মধ্যে আমি লিখছি যা তাই দেখাচ্ছে এখানে দেখছেন এই যে টাইটেলের মধ্যে যদি আমি লিখি যে বিকেটিটিসি কন্ট্রোল এস তাহলে দেখেন এখানে গেলে বিকেটিটিসি তাহলে আমি টাইটেলটা এটা খুব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর নাম থাকে সাধারণত এখানে আমরা এখানে এটা ইউজ করি যদি আমরা যাই গুগলে তাহলে এখানে গুগলে কি থাকে www.google.com বি লেখা আছে GGLE গুগল লিখছি তো আচ্ছা আসলে এটা ফেসবুকেরটা কি থাকে FACEBOOK এখন তো গুগলটা কি দেখাচ্ছে গুগল ফেসবুকেরটা আমরা ফেসবুক দেখবো লোড নেওয়ার পরে দেখবো যে উপরে লেখা আসবে ফেসবুক ঠিক আছে এটা লোড নিচ্ছে এই যে ফেসবুক তাহলে ওরা যা লিখছে টাইটেলে তাই এখন আমরা জানতে চাই আসলে তাই লিখছে কিনা তাই দরকার আছে না তাহলে কন্ট্রোল ইউ চাপ দিচ্ছি আমরা টাইটেল খুঁজে বের করি ওদের অনেক কোড কন্ট্রোল এফ দিয়ে আমরা খুঁজে বের করি TITLE টাইটেল দেখেন তো টাইটেলে কি লেখা আছে এই যে
কারণ টাইটেলে যা লেখা আছে তাই দেখাচ্ছে, এখানেও তাই। ফেসবুকে অনেকে দেখতে হবে না, এটা বুঝে গেছি আমরা নাকি, যে ওরা টাইটেলে যা লেখে সেটা টাইটেল অংশেই থাকে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য ছিল টাইটেল, এই কারণে আমরা আগেই শিখলাম। তাহলে এই হলো কঙ্কাল। এবার আমরা শুরু করবো মেইন কোডিং। 4টা শিখছিলাম ট্যাগ, এবার শুরু করবো মেইন। একটু আজান দিচ্ছে, আজানটা শেষ হোক, আমি খেয়াল করিনি। আপনারা বসে না থেকে বডির ভিতরে কিছু লিখে রাখেন, আপনাদের নাম লেখেন, পুরো নাম বডির মধ্যে পুরো নাম লিখে রাখেন, আসে কিনা সেভ দিয়ে দেখেন। আচ্ছা, তো এখানে আমরা বডির মধ্যে যা লিখতেছি তা আসতেছে কোথায়? ওই সাদা পেজের মধ্যে, যে সাদা পেজটা আমরা দেখতেছি ফাঁকা ছিল, তার মানে বডির মধ্যে কিছু লিখলেই সাদা পেজের মধ্যে আসতেছে। এবার আমরা ট্যাগে যাব। ট্যাগগুলো একটু 4টা ট্যাগ শিখছি, একটু বুঝে বুঝে আগে। এখানে খুব মজার একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা হলো যে আমরা বোল্ড করতে যাচ্ছি, বোল্ডের বি নেওয়া হয়েছে প্রথম অক্ষর। আমরা যদি পুরোটা জানি মিনিংটা, তাহলে আমাদের জন্য মনে রাখতে সুবিধা। বোল্ডের বি, তাহলে কোনো কিছু বোল্ড করতে যাচ্ছি, তার মানে আমাদের নামটা আমি বোল্ড করতে যাচ্ছি। শুরুতে বি ট্যাগ, এবং যতটুকু অংশ বোল্ড করবো ততটুকু আমাদের বি ট্যাগ দিয়ে শেষ করতে হবে, অনেকটা ব্র্যাকেটের মতো। এইটুকুর মধ্যে যে আছে সেই বোল্ড হয়েছে। এখন কন্ট্রোল এস, দেখি ওয়েবসাইট কি বলে। রিলটস, বোল্ডের বি, বি ট্যাগ, বি শুরু বি শেষ বোল্ডের জন্য। তাহলে যতটুকু অংশ বোল্ড করতে চাচ্ছি বি ট্যাগ দিয়ে লিখলেই বোল্ড হবে। আমি যদি চাই যে শুধু নাজমলটা বোল্ড হোক, তাহলে এখানে হবে এটার এন্ডিং, তাহলে দেখবেন শুধু নাজমলটা এখন বোল্ড দেখাবে, হাসানটা না। তার মানে এটা অনেকটা ব্র্যাকেটের মতো, ব্র্যাকেটের মধ্যে যেগুলো আসতেছে সেগুলাই কি সে বোল্ড করতেছে। তার মানে বোল্ডের বি। ইটালিক করেন তো দেখি, ইটালিকের কি হবে? এই তো, খুব কঠিন কিছু না, একদম ইজি। আন্ডারলাইনের ইউ, আন্ডারলাইনের ইউ। আমি যা করতেছি, আমরা যা করতেছি সবই 4.1। যখনই 5 চলে আসবে সামনে আমি বলে দিব এটা 5, ঠিক আছে? এখন আমরা যা করতেছি সবই 4.1, HTML 4.1। আন্ডারলাইনের ইউ, ইটালিকের আই। তাহলে ইটালিক করে দেখি, মাই নেমটাকে ইটালিক করে দেখি। মাই নেমটুকু ইটালিক, তাহলে আই শুরু এবং আই শেষ। এটা ইটালিক হয়েছে। আন্ডারলাইন করতে যাচ্ছি, হাসানটাকে আন্ডারলাইন করি। ইউ শুরু ইউ শেষ। আপনারা সেভ দিতে ভুলেন না, কোনো কিছু লিখলে অবশ্যই সেভ দিবেন, সাথে সাথে সেভ দিলে তারপর লিখতে পারবেন। তিনটা ট্যাগ আরো শেখা হলো নাকি? এবার আমাকে করে দেখান বাংলাদেশ কোরিয়া, এই কথাটা লেখেন।
এই কথাটাকে একই সাথে ইটালিক করবেন, আন্ডারলাইন করবেন এবং বোল্ড করবেন একই সাথে। বাংলাদেশ কোরিয়াটাকে ইটালিক, আন্ডারলাইন, বোল্ড তিনটেই হতে হবে। এখানে তো আমি আলাদা আলাদা করে দেখেছি, আপনারা একই সাথে এই কথাটাকে ইটালিক, আন্ডারলাইন, বোল্ড তিনটে ইউজ করেন, দেখি কতটুকু কি হয়। বাংলাদেশ কোরিয়া এই কথাটাকে ইটালিক, আন্ডারলাইন, বোল্ড লাইন একটাই। বাংলাদেশ কোরিয়া এই কথাটা কি ইটালিক হবে, ফার্স্ট এটাকে দেখা হবে, আবার ওটা কি আবার বোল্ড দেখাবে, ওটা কি আবার আন্ডারলাইন দেখাবে, তিনবার না, একটা কি কথা থাকবে একটাই। এই যে এরকম আমি উপরে লিখে দেখাচ্ছি, বাংলাদেশ কোরিয়া এই কথাটা কি আপনারা ইটালিক, আন্ডারলাইন, বোল্ড তিনটা একসাথে করবেন, একটা কথাই হবে, এক লাইন হবে। নামটা কি বোল্ড করছে না, ওটাকে আমরা ইটালিক করি একই লাইনে, আমরা আন্ডারলাইন করি, আন্ডারলাইনের ইউ শুধু ইউ শেষ, এটা আমরা বলছি না এটাকে এটা দিছে, এটা আমরা বলবো এটা আবার আন্ডারলাইন এবার যারা ভুল করছি কিন্তু আউটপুট ঠিক দেখাচ্ছে, আবার বলতেছি অনেকেই ভুল করছি কিন্তু আউটপুট ঠিক দেখাচ্ছে, মানে আউটপুটে এটা ঠিক আছে, কি ভুল করছেন সেটা দেখেন। আমি এখানে লেখা শুরু করতেছি, ফার্স্টে বোল্ড করি, তাহলে বোল্ডের বি, তারপরে ইটালিক করতে যাচ্ছি, ইটালিকের আই, আন্ডারলাইন করতে যাচ্ছি, আন্ডারলাইনের ইউ। এখানে গিয়ে যখন শেষ হবে তখন কিন্তু ব্র্যাকেটটা মনে রাখতে হবে, ব্র্যাকেটসের রুলস, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের রুলসটা যেটা আগে শুরু আগে শেষ, তার মানে অপোজিট সাইড থেকে বন্ধ করা শুরু করি, তার মানে ইউ থেকে শুরু করি, ইউ শেষ, তারপরে আই, তারপরে বোল্ড। দেখেন তো এরকম ভুল কেউ করছে কিনা, এখানে চেক করে দেখেন। তার মানে ব্র্যাকেট দেখেন, এটা ফার্স্ট ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট, এটা থার্ড ব্র্যাকেট, রুলস ঠিক আছে? বুঝেন নাই ব্র্যাকেটগুলো কেমন? এরকম কিছু? তাহলে এই যে প্রথমটা, এই প্রথম ইউ, তারপরেরটা, তারপরে আই,
তারপরে বি। বুঝতে পারছো? তাহলে সিকোয়েন্স ঠিক আছে আমাদের, এই হলো সিকোয়েন্স। এখন সিকোয়েন্স ভুল করলে কি হয় এটা আমরা আগে দেখে আসি, এটা ঠিক আছে কিনা। রিলোড। দেখেন বাংলাদেশ কোরিয়া দেখাচ্ছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন তিনটাই। এটা ভুল করতেছি আমি ইচ্ছা করে, কন্ট্রোল এক্স। এবার ভুল হয়েছে কিনা, কিন্তু আউটপুট আগের মতোই আছে, কোনো ভুল দেখাচ্ছে না। আমি বলছিলাম যে HTML আপনাকে ভুল বলবে না, আপনাকে ঠিক করতে হবে এটা। তাহলে ভুল কোথায় বলবে? বলবে এক জায়গায় দেখা যাবে, কন্ট্রোল ইউ চাপ দিচ্ছি, এখানে কিন্তু বলতেছে না ভুল। কারণ আমরা আসি হলো গুগল ক্রোমে, আমি একটু ফায়ারফক্স অন করে দিতে চাই এই ফাইলটা, ফায়ারফক্স বলে কিনা। আমি দেখতে চাই ফায়ারফক্স এটাকে বলে কিনা ভুল। এটা তো ক্রোম, ফায়ারফক্স। কন্ট্রোল ইউ চাপ দিয়ে দেখবো যে ফায়ারফক্স কি বলে। দেখেন তো ফায়ারফক্স কি বলতেছে, একটা রেড মার্ক দিয়ে দেখাচ্ছে ফায়ারফক্স। তার মানে বোঝা গেল যে গুগল ক্রোম আর ফায়ারফক্সের মধ্যে আমরা ফায়ারফক্স ইউজ করলে একটা বেনিফিট পাবো। যেগুলো ভুল আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি না, সেটা কন্ট্রোল ইউ দিলে আমাদেরকে লাল মার্ক করে দেখায় যে এটা ভুল ছিল। বুঝতে পারছি? তার মানে ডেভেলপার বা ডিজাইনাররা ফায়ারফক্স ইউজ করেন। আমার বাসায় সবগুলো ব্রাউজার আছে, কারণ টেস্ট করতে হয়, সবগুলো ব্রাউজারে টেস্ট করে দেখতে হয় কোডটা কাজ করতেছে কিনা। তাহলে এখানে এটা আমরা ভুল দেখতেছি, আমরা ভুলটা ঠিক করি, তারপরে দেখি এখানে ঠিক দেখায় কিনা। দেখেন আমি ভুলটা ঠিক করি, এই আইটাকে কেটে দিচ্ছি, এটা মাঝখানে আসার কথা, কন্ট্রোল এস। ঠিক আছে না? এখানে লাল দেখাচ্ছিল, রিলোড দিচ্ছি, ওকে। এখন আমার পুরো কোডিং এখন ওকে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, এইটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? নাই? তারপরে যাই নাকি? সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট চিনি? এক্স স্কোয়ার আর H2O চিনি তো নাকি? তাহলে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট আমাকে প্রায় 1 বছর ধরে জ্বালাইছে। মানে আমি বুঝতে পারতাম না সুপারস্ক্রিপ্ট কোনটা আর সাবস্ক্রিপ্ট কোনটা, লেখার সময় ভুলে ফেলতাম, ভুল লিখে তারপরে ঠিক করতাম। তাই এখন আর জীবনে ভুল হবে না, বুদ্ধি বের করে ফেলছি। সুপারস্ক্রিপ্টের প্রথম 3টা অক্ষর নিচে SUP, আর সাবস্ক্রিপ্টের প্রথম 3টা অক্ষর নিচে SUB। এখন আমি হিসাব করি, সুপারস্ক্রিপ্ট মানে হলো সুপারম্যান, আর সাবস্ক্রিপ্ট হলো সাবমেরিন। সুপারম্যান কোথায় থাকে? আকাশে। আর সাবমেরিন কোথায় থাকে? পানিতে। ব্যাস, আর ভুল হবে না। সুপারম্যানের SUP 3টা অক্ষর, সাবমেরিনেরও 3টা অক্ষর, প্রথম 3টা অক্ষর একই কথা। তাহলে 3টা অক্ষর নিয়ে দেখি আমরা, SUP। সুপারস্ক্রিপ্টের প্রথম 3টা অক্ষর, আমি এটা লিখবো 2 আর সামনে লিখবো X। Xটা আমাদের কোনো কোড না, 2টা উপরে যায়। SUP 2টা শুধু উপরে যাবে, কিন্তু Xটা কোনো কোডের মধ্যে পড়বে না। X স্কয়ার লিখতে চাইলে 2টা উপরে পাঠাতে চাইলে আমরা এইভাবে লিখবো। দেখেন X স্কয়ার দেখাচ্ছে কিনা। 2টা উপরে চলে গেছে সুপারস্ক্রিপ্টের জন্য। SUP, SUP শুরু, SUP শেষ। এরপরে হলো সাবস্ক্রিপ্ট, তাহলে H2O হবে না, Hটা আমাদের নরমাল, তারপর 2টা নিচে যাবে SUB, 2 SUB শেষ, আর H2O, ওটা নরমাল, 2টা শুধু নিচে যাবে। খাতায় নোট ভুলে যান না, খাতায় নোট করেন সবাই। আমরা অনেক সময় নিয়ে দরকার হলে HTML করব, সমস্যা নাই, কিন্তু বুঝে করতে হবে, কনস্ট্রাকশন ভিতটা শক্ত করতে হবে আমাদের।
আজীবন লাগবে HTML। ইউটা মনে হয় শেষ হয়নি কোনো কারণে, যে কারণে কন্টিনিউ করতেছে, একটু চেক করতে হবে। কোনো কারণে ইউটা শেষ করতে ভুলে গেছেন, যে কারণে কন্টিনিউ করতেছে পরবর্তী কোডে। কন্টিনিউ করতে থাকে যদি আপনি শেষ করতে ভুলে যান, ইউর উপরে ক্লিক করুন, কোনো একটা ইউর উপরে ক্লিক করুন, এটা শেষ হয়ে যাচ্ছে না, আগে এইভাবে চিন্তা করুন, দেখুন দেখুন x স্কয়ার, হ্যাঁ এই স্কয়ার এই জন্যই বলছি যত খুশি এন্টার স্পেস ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ তাহলে আবার সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট শুরু করেন। না এটা এন্ডিং হয়ে গেছে, ওটা শেষ, ওটা কাজ শেষ, ওটা এন্ডিং। আবার যদি চাই আবার শুরু করতে হবে, SUB আবার 2 দিচ্ছি, SUB, ওটার জন্য আবার নতুন করে দিতে হবে, তাহলে এটা নিচে আসবে। আর উপরে দিতে চাইলে SUP লিখতে হবে। সেক্ষেত্রে যদি দুইবার হয়, দুইবারের জন্য আপনারা দুইবার লিখবেন, সমস্যা নাই। কোড কন্টিনিউ করার কোনো অপশন নাই, কোড ওটা ওখানেই শেষ। যার জন্য শুরু করছি তার জন্য এখানে শেষ, আবার শুরু করতে হবে, আবার শেষ করতে হবে। কোনো রুলস নাই যে বারবার ইউজ করা যাবে না, এরকম কোনো রুলস নাই, যতবার কিছু ইউজ করতে পারবেন, যতবার লাগবে ততবার ইউজ করবেন, সমস্যা নাই। এখন কথা হলো যে আমরা এই x স্কয়ার শিখে লাভ কি হলো, কোথায় কাজে আসবে? লোগোর উপরে TM লেখা থাকে, দেখছেন কখনো? ট্রেডমার্ক লোগোর উপরে ছোট করে লেখা থাকে TM, লোগো লিখে উপরের দিকে। আবার অনেক সময় রেজিস্টার লেখা থাকে, আর একটা গোল সাইন, রেজিস্টারটা নিচে থাকে, তাহলে লাগবে না। লোগোর উপরে নিতে চাইলে তখন TM লিখবো সুপারস্ক্রিপ্ট, লোগোর নিচে নিতে চাইলে রেজিস্টার, তখন আর দিয়ে আমরা নিচে নিয়ে যাব, রেজিস্টার সাবস্ক্রিপ্ট কাজে লাগবে। সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, সুপারম্যান সাবমেরিন, মনে রাখবেন আর ভুলবেন না। পরের ট্যাগে যাচ্ছি। এইটুকুর মধ্যে আমাদের HTML5 এর কিছু ট্যাগ ইনক্লুড হয়েছে, আমি এখানে এগুলো বলে দিই। HTML 4.1 আমরা ইউজ করতে পারবো, আবার 5ও আসছে। যেমন ধরেন আমি বডির এই জায়গায় লিখি, একটু গ্যাপ করে নিই। যেমন ধরেন আমরা বোল্ড করছিলাম তাই না, বি দিয়ে, আর HTML5 এ আসছে হলো স্ট্রং। দুটার মধ্যে পার্থক্যটা হলো HTML 4.1 হলো সংক্ষিপ্ত করছিল, মানে ফার্স্ট লেটার, সেকেন্ড লেটার অথবা 3টা লেটার, আর HTML5 এ আসছে পূর্ণাঙ্গ, কোনো সংক্ষেপে কিছু নাই। স্ট্রং মানে স্ট্রং, পুরোটাই লিখতে হবে আপনাকে। স্ট্রং মানেও বোল্ড, বোল্ড করবে একই। দেখেন এটা HTML5, STRONG, স্ট্রং শুরু, আর আমরা লিখতেছি I am also also bold, BOLD, স্ট্রং শেষ, STRONG, এটা HTML5। বোল্ড দিয়েও বোল্ড করা যায়, স্ট্রং দিয়েও বোল্ড করা যায়। এই যে দেখেন একই কাজ হয়েছে, একই বোল্ড, তবে এটা হচ্ছে স্ট্রং দিয়ে। যে বোল্ড দিয়ে করবেন সমস্যা নাই, স্ট্রং দিয়ে করতে চাইলেও করতে পারবেন। এটা HTML5। তারপরে ইটালিক করছিলাম আমরা তাই না, ইটালিকের HTML5 আসছে EM,
emphasize em তো হ্যাঁ জেনে রাখলেন আর কি, অনেক সময় ক্লায়েন্ট বলে 5টা ইউজ করতে, তখন ইউজ করে দিলেন, জানা থাকলো। টা শুধু আই এম ইটালিক emphasize, এটা ইটালিকের কাজ করতেছে, যে আই এম ইটালিক দেখান, ইটালিক দেখাচ্ছে, একই আই দিয়ে করতে পারেন, দিয়ে করতে পারেন। হ্যাঁ HTML5 ইউজ করতে বলতেছে যে উনি বুঝে যে টেকনোলজি নতুন আসছে, নতুনটা ইউজ করবো, এটা বুঝতেছে না যে এটা ইউজ করার না করার মধ্যে কোনো পার্থক্য নাই। অনেক সময় আছে না ক্লায়েন্ট এরকম বুঝে, যেটাই বুঝে সেটাই চাচ্ছে আপনার কাছে। হ্যাঁ ওটা HTML 4.1 তো ক্লায়েন্ট যদি জেনে থাকে তখন আপনাকে ধরবে যে এটা কেন ইউজ করলাম, এরকম আর কি। আর সবগুলো ট্যাগে রিপ্লেস আসেনি, সো ভয় পাওয়ার কিছু নাই। ওটা কমছে, বাড়েনি। 55টা ট্যাগ হচ্ছে HTML5, কমছে। 68টা ছিল হলো HTML 4.1, কমে গেছে অনেকগুলা। আচ্ছা আরেকটা আসছে হলো মার্ক, MARK, মার্ক। মার্ক শুরু, মার্কটা হলো আমরা একটা সাইন পেন কিনতাম না বইয়ে দাগানোর জন্য, যেটা ওই যে মার্ক করতাম একটু চ্যাপটা মোটা কলমটা, ওইটার কাজ করে। তাহলে আমরা এই মার্কের মধ্যে যা লিখবো মার্ক করে দিবে, যেরকম BNG বাংলা DESHI MARK, মার্ক শেষ। এই অংশটুকু মার্ক করে দিছে। জানতাম এই কোশ্চেনটা আশা করতেছিলাম। CSS লাগবে, HTML এর একটা দেওয়াল আছে, যখনই আপনাদেরকে বলবো যে দেওয়ালে আটকে গেছি, তার মানে হলো যে দেওয়ালের এই পাশে আছে CSS, সে পারবে এটা ঠিক করতে। তখন HTML এর এরকম একটা দেওয়াল, HTML এর পাশে যা আছে সব HTML, দেওয়ালে যখনই আটকে যাবো তখন লাগবে কাকে? CSS। তার মানে HTML এর দেওয়ালে আটকে গেছি, যেটাকে আমরা কালার করতে পারলে এখন CSS দিয়ে পারবো, HTML আর পারবে না, ও এতটুকুই পারে, লিমিটেশন ওর এতটুকুই। emphasize, emphasize text, এরকমই কিছু বলে, অনেক বইতে অনেক রকম ভাবে বলছে। emphasize, emphasis, emphasize এরকম কিছু বলে। ক্লিয়ার হতে পারছে এই পর্যন্ত? উপরে তিনটা আলাদা করে লিখছি, এই তিনটা HTML5 এর 5 থেকে আসছে। এবার আমরা যাচ্ছি আবারও HTML 4.1 এ নিয়ে আসি। এবার আমরা শিখবো হেডলাইন গুলা। হেডলাইন বইয়ের মধ্যে লেখা থাকে না ইন্ট্রোডাকশন, একটু মোটা করে, তারপরে তার নিচে লেখা থাকে প্যারাগ্রাফ গুলা, গল্পগুলো লেখা থাকে, ওগুলো একটু আলাদা থাকে। ইন্ট্রোডাকশন লেখাটা একটু মোটা থাকে, আলাদা ফন্ট, তারপরে ইন্ট্রোডাকশন, কনক্লুশন, এরকম যেগুলো লেখা থাকে সেগুলোকে বলা হয় হেডলাইন। হেডলাইন HTML এ আছে 5টা না 6টা হেডলাইন আছে, টোটাল 6টা HTML এ। তো হেডলাইন 1, হেডলাইন 2, হেডলাইন 3 করে 6 পর্যন্ত আছে। তো এটা সংক্ষিপ্ত রূপ নিছে 4.1 এ। তাহলে H1, H2 আমি লিখে যাচ্ছি একটার পর একটা, সবগুলো দিতে চাই কেমন আছে। H1 শেষ, আমাদের লাগবে 6টা, 1 2 3 4 5 6, এটা 6, এটা 5 5 6 1 2 3 4। তাহলে আমরা লিখি যে HEAD হেডলাইন,
এটা হেডলাইন 1, পরেরটা লিখি হেডলাইন 2, এরকম করে 6টা হেডলাইন। এটা 6 5 4 3 2 হেডলাইন 1 হলো সব থেকে বড়, তারপর আস্তে আস্তে ধাপে ধাপে ছোট হয়েছে একটা নির্দিষ্ট হারে। হেডলাইন 6 সব থেকে ছোট এই পরিবারের। তাহলে H1 থেকে H6 পর্যন্ত আমরা যে কোনো যেটা আমাদের যখন দরকার হবে, পত্রিকায় অনেক সময় আমরা দেখি টাইটেল, উপরে টাইটেল দেন একটা, ওটা যখন লাগবে মনে হবে যে H2 দেওয়া হবে, তাহলে H2 দিব। H3 দিয়ে হলে H3, H1 ইউজ করলে বড়। যেহেতু আমরা এখানে একটা টাইটেল দিতে পারি যে HTML কোড, তাহলে আমরা লিখি H1, আমরা লিখেছি দিস ইজ HTML কোড, তাহলে H1 শেষ। দেখেন এটা হেডলাইনে চলে আসবে একদম সবার উপরে, এই সবার উপরে চলে আসবে, বড় করে আসছে। এরপরে আমাদেরকে শিখতে হবে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ শিখলে আমরা H1 এর নিচে প্যারাগ্রাফগুলো লিখে দিলে হয়ে যাবে, তার মতো করে দেখাবে, গল্পের বইয়ের মতো আমরা লিখতে পারবো তখন। বোঝার সমস্যা হচ্ছে কারো? বলবেন, স্পিড বেড়ে গেলে বলবেন যে স্যার একটু আস্তে, স্পিড কমাইতে বললে আমি আস্তে ধীরে বোঝাবো, সমস্যা নাই, প্র্যাকটিস করেন। আজকে আমরা আরো 2টা কোডের উপর দিয়ে যাবো, তারপরে ছেড়ে দিব আপনাদের। বাড়ির কাজ দিব একটা, বাড়ির কাজ দিয়ে ছেড়ে দিব, চিন্তা নাই। আপনাদের গ্রুপ খুঁজে পাইছেন ফ্রিল্যান্সিং 27? হ্যাঁ, ফেসবুকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেটা আমারই ভুল। আমি অবশ্য আপনাদের জন্য না, আপনাদের জন্য কাজ করতেছি গত 3 দিন ধরে একটা সাইটে, আপনাদের জন্যই। সাইটটা রেডি করতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি, আমি একা। আপনারা রেডি আছেন, যে আগের ব্যাচগুলো রেডি আছে, কিন্তু মূল কাঠামোটা তো আমাকে রেডি করতে হচ্ছে। তারপরে ডিজাইনের পরে গিয়ে ওনারা শুরু করবে মেইন কাজ, মানে আপনারা শুরু করবেন মেইন কাজ। ম্যাডাম কেমন আছেন? ম্যাডাম ডিস্টার্ব করেন, সমস্যা নাই। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন? অনেকদিন পর দেখলাম আপনাদের। কেমন আছেন আপনারা? হ্যাঁ, না ভুলিনি, আমি এখানে অনেক। ম্যাডাম বসেন। স্যারের কি অবস্থা আপনাদের? না সেটা ঠিক আছে, স্যারের কি অবস্থা এদিকে? ভালো আছেন? না, ওনাকে দেখি, আপনাকেও দেখি, আপনাকেও বাংলাদেশি ক্লাসে দেখি, ওই যে ওখানে ছবি দেয় গ্রুপের ছবিগুলো দেখি আমি। লেভেল 1 একটা
আচ্ছা না পিছনের পোর্টে একটু দেন তো হ্যাঁ পাবে ম্যাডাম মনে হচ্ছে হ্যাঁ আপনারা লগইন যারা যারা রিকোয়েস্ট পাঠাচ্ছিলেন গ্রুপে চলে আসছেন আপনারা অ্যাকসেপ্ট করে দিছি 14 জনকে পাইছি আমি হ্যাঁ 14 জন মেম্বার পাইছি আপনারাই জানেন সকালে আজকে এখনো বলিনি না এখন মেম্বার ফ্রিল্যান্সিং -27 না 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 এটা না ফ্রিল্যান্সিং -27 14 জন মেম্বার আচ্ছা দেখেন আমি যারা যারা পাঠাবেন আমি অ্যাকসেপ্ট করে নেব সমস্যা নেই ওটা কি কি আছে আমার মনে হচ্ছে এগুলো আপনাদের যেগুলো আসছিল এগুলো এই ক্যাশ মেমোটা যারা পাঠাচ্ছেন অ্যাকসেপ্ট করে নিচ্ছি এটাই আসবে লগো তো এখানে হ্যাঁ, আসতেছে। তাহলে লগো কন্ট্রোল ট্রাই করব এটা আসতে পারে শিওর না ঠিক আছে তারপরে হচ্ছে যে আরেকটা লগো তো করতে হবে সেটা হচ্ছে নিজের মতো করে একটি লগো তৈরি করতে হবে এখান থেকে 3 যে কোনো একটা আসবে একটা দুইটা আর হচ্ছে নিজের মতো একটা 3টা ফটোশপে হচ্ছে যা যা করছেন ওগুলাই ফটোশপে আমি নিজে থেকে কিছু বলতে পারবো না ভিজিটিং কার্ড এটা আর হচ্ছে যে এটা এই দুটো থেকে যে কোনো একটা আসবে আর কোনো ফাইনাল কিছু নেই এটাই ফাইনালের উপরে ফাইনাল এটা ফটোশপে বলে দিচ্ছি আমি ছবি বেস্ট অফ লাক পরীক্ষা কবে 12 তারিখ ঠিক আছে এটা দিও আপনারা একটা জিনিস খেয়াল করছেন H1 H2 হেডলাইনগুলো নিজে নিজে স্পেস নেয় একটা এন্টার নেয় নিজে নিজে আপনারা কিন্তু দেন নাই এই এন্টার স্পেসগুলো কিন্তু আমরা দেইনি দিছি এন্টার স্পেসগুলো নিজে নিজে দিছে এবং সে একটা নির্দিষ্ট সাইজে বড় বড় হইছে এগুলা আর একটা স্পেস নিছে নিজে নিজে তো ওর স্পেস ধরে রাখে নিজে উপরে নিচে প্রায় 6 পিক্সেল বা 8 পিক্সেল একটা স্পেস আছে তো এটা আমরা দেইনি এটা ডিফল্ট যদি কোনোদিন কোনো সময় এই ডিফল্টটা রিসেট করতে হয় রিসেট মানে আমাদের এত স্পেস দরকার নেই সিএসএস ছাড়া সম্ভব না এইচটিএমএল এতটুকুই করতে পারবে এটা যদি আমাদের রিসেট করতে হয় তাহলে এটাকে যদি এখানে লাগাতে চাই এটা তাহলে আমাদেরকে সিএসএস এ যেতে হবে তো আমরা সিএসএস এ গেলে এটা পারবো চিন্তা নেই আপাতত লেখা শিখি আমরা কোডগুলো সম্পর্কে তাহলে এই পর্যন্ত পারছি ওকে তাহলে আমি নেক্সটে যাই আর ওই যে বলতেছিলাম সাইটটা রেডি করতেছি এই যে সাইটটা ফ্রিল্যান্সিং সোসাইটি আপনাদের জন্য একটা সোসাইটি করার চিন্তা ভাবনা চলতেছে এবং এই যে এত কিছু গ্রাফিক্সের কাজ সব করছি সারা দিন ধরে সারা রাত ধরে গতকালকে পুরো সাইটটা আর এখানে অবশ্যই আপনারা রেজিস্টার করবেন আর এখানে আপনারা নিজেরাও লিখতে পারবেন আর একটা গ্রুপের শুরু থেকে যখন আমরা একটা ওয়েবসাইট শুরু করি তখন এটার ইনকাম রাস্তার সোর্স বের হয় একটা সময় গিয়ে কষ্টটা করলে ফলটা পাওয়া যায় একটা সময় গিয়ে
আমি ঢাকাতে শুরু করছিলাম 12 বছর আগে, সেটার ফলাফল আমার মোবাইলে এখন আর মোবাইল বিল ভরতে হয় না, সেটার ফলাফল। তার মানে মোবাইলের বিলটা অটো চলে আসে, ওরা ফ্লেক্সি করে দেয়, যে টাকাটা ইনকাম হয় আমরা যারা সদস্য আছি সদস্যের মধ্যে ভাগ হয়ে যায় এটা। তো এই বিলটা আমার লাগতেছে না, তার একটা খরচ আসতেছে না। ওটা শুরু করছিলাম 12 বছর আগে, এখন ওটা শুরু করছিলাম একটা ছোট পর্যায়ে, এইটা বিশাল পর্যায়ে। ওটা ছিল ধরেন শুধু ঢাকা, আর এটা চিন্তা ভাবনা হয়েছে পুরা পৃথিবী, যারা মানুষ মনে রাখে এমন কিছু। তো আপনারা যদি এটার সাথে সংযুক্ত হন, এটা আপনাদের নিজেদের বলতেই পারবেন। বিকেটিসি থেকে শুরু হচ্ছে যেহেতু আপনাদের নিজেদের, এবং প্রথম দিকে যারা থাকবে তারা থাকবে অ্যাডমিন, মডারেটর, এরাই থাকবে প্রথম দিকে। এই যে দেখেন এখানে আমরা যখন এটা তো লগইন নাই, লগইন থাকলে আমরা মেম্বারদেরকে দেখবো, এখানে মেম্বাররা আছেন, কিছু মেম্বার আমি করছি, দেখেন অ্যাডমিনিস্ট্রেটর, মডারেটর, ডেভেলপার, এরকম কিছু টাইটেলে আপনারা থাকবেন। এখানে নিজেরও বলার কিছু থাকবে যে আমি এটা আমার নিজের, এরকম কিছু। তো ঠিক আছে, আপনাদেরকে এটা দিয়ে রাখলাম। সাইটটা হলো যে forum.echittagong.com। আপনারা একটু প্রেসার দিবেন এটার উপরে, কারণ আমি জানতে চাই যে কতটুকু প্রেসার নিতে পারে, কোথাও ভুল আছে কিনা, এগুলো জানার দরকার আছে। forum.echittagong.com আমি এখানে লিখে দিচ্ছি, আজকের এই কোডিং এর মধ্যেই থাকুক, উপরে থাকে এটা H1 না H2 দিয়ে করি, এটা H2 ঠিক আছে। আপনাদের জাস্ট একটা প্রেসার চাচ্ছি, যে প্রেসার দিলে আমি বুঝতে পারবো কতটুকু ধারণ করতে পারতেছে, এটা ধরতে পারতেছে। এখনো পরীক্ষামূলক ভাবে চলতেছে। তাহলে আমাদের এই যে এটা হ্যাঁ হ্যাঁ এসএসএল নেওয়া আছে, এসএসএল নেওয়া আছে। HTTPS HTTPS ও দেওয়া আছে, নিতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ forum dot HTTPS এই যে সিকিউর করা আছে, এটা কানেকশন সিকিউর, ঠিক আছে, HTTPS আছে। হ্যাঁ হ্যাঁ আমি জানি চট্টগ্রাম নামে আছে, কিন্তু নামটা হলো প্রতিষ্ঠানের, এলাকার নাম চেঞ্জ হচ্ছে, প্রতিষ্ঠানের না। প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠান চিটাগাংই থাকবে, বুঝতে পারছি? চট্টগ্রাম হবে শুধু লোকেশন, আর এটা চেঞ্জ হতে এখনো 50 বছর লাগবে, কারণ দলিল পত্র আছে অনেক, শুধু মুখে বললেই হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। আর এরপরে আসি, যেরকম বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার চট্টগ্রাম, এটা চট্টগ্রাম এখনো করেনি, চিটাগাংই আছে। প্রতিষ্ঠানের নাম চেঞ্জ করতে অনেক সময় লাগবে। আচ্ছা, আমরা আর কিছু শিখবো বলছিলাম। আর একটা এতক্ষণ যা লিখতেছিলাম তা খেয়াল করে দেখছেন, সবগুলা শুরু আছে শেষ আছে, তার মানে হলো যে এটাকে বলা হয় পেয়ার। বলতে পারি যে হাজবেন্ড আর ওয়াইফ আছে। এরকম আমাদের এই কোডিং এর মধ্যে 6টা ট্যাগ সিঙ্গেল ট্যাগ, তাদেরকে আমরা আলাদাভাবে শিখি, আজকে আলাদাভাবে শিখে যাই, তাদেরকে আলাদাভাবে 6টা ট্যাগ আছে যারা সিঙ্গেল, যাদের শুরু যেখানে শেষ সেখানে আর এক্সট্রা কেউ নাই, তাদেরকে বলা হয় সিঙ্গেল ট্যাগ। কেউ বলে এমটি ট্যাগ, কেউ ওকে ডাকা হয় এমটি ট্যাগ নামে, কেউ ডাকে সিঙ্গেল ট্যাগ। এই 6টা ট্যাগের মধ্যে আজকে আমরা 2টা ট্যাগ দেখতে পারবো চোখে, বাকিগুলো আমাদের সামনের দিকে গিয়ে আস্তে আস্তে সামনে আসবে। তার আগে পর্যন্ত বললে আপনারা বুঝবেন না, তবে আমরা লিখে ফেলি খাতায়, আর লেখা থাকবে আমি যখন বলবো যে এটা সিঙ্গেল ট্যাগ ছিল, তখন খাতাটা বের করলে বুঝতে পারবেন যে এটা হ্যাঁ সিঙ্গেল ট্যাগ ছিল। প্রথম 6টা ট্যাগের প্রথম ট্যাগের নাম হলো হরিজন্টাল র, HR, হরিজন্টাল র। অনেকে বলে, অনেক বইতে ডাকছে হরিজন্টাল লাইন,
যে নামে চিনেন। তার মানে হরিজন্টাল লাইন অনেকটা এরকম, এইচ আর হরিজন্টাল র, আর এটা শেষটা পরে, ওই যে সিঙ্গেল যে সে যে জন্য এটার পরে শেষ, এটা আলাদা ট্যাগ। 6টা ট্যাগের কথা বলছি যারা আলাদা। হরিজন্টাল র এইচ আর, এটা দিলে কি হয়, পুরো ওয়েবসাইটে একটা দাগ আসে। হরিজন্টাল লাইন অনেক সময় আমরা ওয়েবসাইটে যে বইয়ের মধ্যে দেখি যে একটা কিছু লেখার পরে একটা দাগ দেয় লম্বা করে, এই যে সেই দাগটা। হ্যাঁ, এটা স্ল্যাশ যদি না দেন তারপরে এখানে শো করতেছে এবং এটা ভুল বলতেছে না, কিন্তু আমি বলছিলাম প্রপার ওয়েটাই হলো এটা। অনেক বইতে, বেশিরভাগ বইতে এখন স্ল্যাশ ইউজ করে না, কিন্তু আপনি ধরাটা খাবেন কোথায় গিয়ে। XML একটা কোডের কথা বলছিলাম গতকালকে, মনে আছে? XML, এক্স কথাটা বলছিলাম, এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওখানে গেলে বলবে যে এটা ঠিক করে আসেন, না হলে আমি সেভ হব না, তখন ভুল বলবে। আমি ক্লায়েন্টের কাজ করলাম HTML এ, ক্লায়েন্ট বললো এটা XML এ কনভার্ট করে দিতে। কনভার্ট করতে গিয়ে দেখি 1500 লাইনে ভুল। HTML এ কোনো ভুল ছিল না, XML এ গিয়ে 1500 লাইন আমাকে বসে বসে BR HR এরকম 6টা ট্যাগ আমাকে বসে বসে ঠিক করতেছে। তো এই ভুলটা যদি আপনারা করতে চান করতে পারেন, সমস্যা নাই, আমার কোনো আপত্তি নাই। তবে আমার শিক্ষা হয়ে গেছে, এখন থেকে আমি যে যাই বলুক প্রপারে দুইবার কাজ করতে রাজি না। তাহলে এই চার যেটা হরিজন্টাল র, আমি লিখে দিই এটা আপনাদের খাতায় থাকার জন্য, হরিজন্টাল আর ও ডাব্লিউ, র বা লাইন বলে অনেকে, যে নামে ডাকেন। এই যে এইচ আসছে আর আর আসছে, প্রথম দুটো অক্ষর হরিজন্টাল রড, প্রথম দুটো অক্ষর এইচ আর, প্রথম দুটো অক্ষর। এর পরেরটা আসছে বিআর, না হবে না, তারপরটা আসছে হলো বিআর। বিআর হলো লাইন, LINE ব্রেক, BREAK, এই প্রথম দুটো অক্ষর বিআর এর ব্রেকের দুটো অক্ষর নিচে ব্রেক, লাইন ব্রেক। এই লাইন ব্রেকটাই হলো এন্টার। এই যে এতক্ষণ এন্টার দিতে পারতেছিলাম না, এটা দিতে পারবেন। বিআর, বিআর স্ল্যাশ, তাহলে দেখেন আমি এন্টার দিচ্ছি, দিস ইজ HTML কোড। এখানে একটা এন্টার দিতে চাই, এটা কোনো শুরু শেষ নাই যেহেতু এখানেই শেষ করে দিতে পারবো। বিআর যেখানে লিখবেন সেখানেই কাজ করবে, দেখেন কাজ করে কিনা। লাইন ব্রেক হয়েছে একটা, আমার দুটো লাইন ব্রেক করা দরকার, তাহলে ডাবল বিআর হবে না, বিআর দুইবার নিতে হবে। বিআর স্ল্যাশ দুটো লাইন ব্রেক, তিনটা হলে তিনটা, চারটা হলে চারটা, তার মানে যতগুলা বিআর ইউজ করবেন ততগুলা ব্রেক নিবে। একটা বিআর মানে একটা এন্টারের কাজ, দুটা বিআর দুটো এন্টারের কাজ। বিআর হলো ব্রেক, লাইন ব্রেক, লাইন ব্রেক। এই দুটো আমরা দেখতে পারলাম, বাকিগুলো দেখতে পারবো না। তাহলে দেখি এগুলো একটু আলাদা লিখে ফেলি। দুইটা হচ্ছে 3 নাম্বার ইনপুট, INPUT, ইনপুট স্ল্যাশ, এটা ইউজ হয় HTML ফর্মের ক্ষেত্রে, FORM। ফর্ম কোনটা? ওই যে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস লিখে না, এরকম ফর্ম তৈরি করি, তখন লাগবে এটা। যদিও এখন যেটা হবে সেটা হলো যে একটা ঘর তৈরি হবে ইনপুট দিলে, এই যে বক্সের মধ্যে টাইপ করা যায়, কিন্তু এটা পূর্ণাঙ্গ হয়নি। আমরা যেরকম ফার্স্ট নেম লাস্ট নেম দেখি এরকম হয়নি, একটা বক্স তৈরি হয়েছে ইনপুটে। তাহলে ইনপুট হলো আমাদের সিঙ্গেল ট্যাগ, এটা লিখে রাখেন। HTML ফর্মের ক্ষেত্রে আমরা দেখবো পরে। ইমেজ, IMG সিঙ্গেল ট্যাগ, এটা হয় ইম্পোর্ট, ইম্পোর্ট ইম্পোর্ট PORT, ইম্পোর্ট ইমেজ, IMAGES, ইম্পোর্ট ইমেজেস। ইমেজ ইম্পোর্ট করার জন্য এটা ওয়েবসাইটে কিছুই আসবে না, ওয়েবসাইটে কিছুই আসবে না এটা। তারপরটা আমাদের আছে হলো মেটা, মেটা, মেটাটা ইউজ হবে হলো SEO এর জন্য, ফর SEO লিখে রাখি। ওই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য দরকার হবে মেটা।
তাহলে 3 4 5 আরেকটা HRBR input image data মাথা থেকে ছুটে গেছে এটা HTML CSS HTML হ্যাঁ মাথায় আসছে লেখেন পরটা লেখেন LINK হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 CSS for CSS link for CSS link এই ছয়টা হলো আলাদা এমটি ট্যাগ যারা ওখানেই শুরু হয় ওখানেই শেষ হয়ে যায় আর কোনো এক্সট্রা ডাবল নাই ওদের এগুলো একটু মাথায় রাখবো আমরা আর বাকি হ্যাঁ না কোনো সমস্যা নাই কারণ এখানে তো কোনো ব্র্যাকেটের অপশন নাই আমার যেখানে লাগবে সেখানে ইউজ করতে পারবো আমরা যেরকম বিআর আমাদের যেখানে দরকার এখানে দরকার ধরেন এইটার কোড অথবা এই যে এইটার কোডের মধ্যে দরকার ইউজ করতেছি বিআর স্ল্যাশ আবার যদি ধরেন এখানে লাগতেছে HR কোনো সমস্যা নাই কারণ এটা তো সিঙ্গেল যেখানে প্রয়োজন সেখানেই ইউজ করে ফেলতে পারবেন কোনো সমস্যা হবে না এটা এই যে দাগ আসছে আবার এটা এন্টার হচ্ছে যেখানে দরকার হচ্ছে সেখানে আমরা ইউজ করতে পারতেছি আমরা এটার জন্য কোনো ঝামেলা নাই যেখানে আমাদের দরকার হবে সেখানে আমরা বিআর এবং HR ইউজ করতে পারবো হরিজন্টাল বার মানে এগুলো যেখানে আমাদের দরকার হবে ঠিক আছে তাহলে বাড়ির কাজ নিচ্ছি বাড়ির কাজ হলো যে আপনাদের প্যারাগ্রাফটা বাকি আছে প্যারাগ্রাফটা বলে দিই নাহলে আপনারা লিখতে পারবেন আপনাদের নাম তারপরে এগুলো লিখতে পারবো প্যারাগ্রাফের জন্য পি তেমন কিছু না পি শুরু পি শেষ প্যারাগ্রাফের পি শুরু পি শেষ তাহলে অনেকটা এরকম যে আমি একটা হেডলাইনের নিচে যে বাংলাদেশ কোরিয়া লেখা আছে এখানে একটা প্যারাগ্রাফ নিতে যাচ্ছি পি শুরু করলাম পি শেষ করলাম এটার ভিতরে যা লিখবো সেটাই প্যারাগ্রাফ হবে কোন এক জায়গা থেকে কপি করে নিয়ে আসি একটা লাইন একটা প্যারাগ্রাফ কপি করে নিয়ে আসি জাস্ট এই যে এখানে ভিতরে পেস্ট করলাম
এই যে একটা প্যারাগ্রাফ হলো, কন্ট্রোল সি আরেকটা একটু বাড়াই, কন্ট্রোল এস, একটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ যদি আরেকটা করতে চাই তাহলে আবার পি শুরু করব, প্যারাগ্রাফ লিখবো, আবার পি শেষ করে দিতে হবে, যেখানে শুরু করলাম সেখানে শেষ। পি শুরু পি শেষ। তাহলে দেখেন এখানে প্যারাগ্রাফ হয়েছে কিনা, রিলোড, এই যে দুইটা প্যারা দেখাচ্ছে, দুইটা প্যারাগ্রাফ লিখছি, দুইটা পি শুরু করছি, দুইটা পি শেষ করছি, একটা প্যারাগ্রাফ হয়েছে এটা। আবার পি শুরু পি শেষ, দুইটা প্যারাগ্রাফ। দেখেন এই যে এন্টারটা নিজে নিজে নেয় প্যারাগ্রাফের কারণে, একটু একটা স্পেস গ্যাপ নেয় প্যারাগ্রাফের কারণে। হ্যাঁ, প্যারাগ্রাফের জন্য এখানে একটা নিজে নিজে একটা স্পেস গ্যাপ নিচ্ছে এই যে। কিন্তু আমি যদি প্যারাগ্রাফের ভিতরে আবার ভাঙতে চাই তখন আমার বিআর লাগবে। ধরেন এখান থেকে আরেকটা প্যারা বের করতে চাই, তাহলে ওয়ার্ডপ্রেসের এই জায়গায় বিআর স্ল্যাশ দুইটা দিই, তাহলে বুঝতে পারবেন। কন্ট্রোল এস, বিআর দিলে এন্টারে কাজ করবে, আর প্যারাগ্রাফ নরমালি একটা প্যারার কাজ করে, প্যারা স্পেস দেয়। হ্যাঁ পারতাম, কিন্তু কেন লাগবে? ভবিষ্যতে যখন আপনি কালার করতে যাচ্ছেন ধরেন সিএসএস দিয়ে, তখন আপনার একটা প্যারাগ্রাফ যে একটা কি বলে ব্র্যাকেটের মধ্যে করতে হবে, কারো ভিতরে থাকতে হবে। যেরকম এই ঘরের মধ্যে যারা আছে তাদেরকে মিলায় আমি সরাইতে আমার কোনো সমস্যা নাই, টেনে আমি এখান থেকে এইদিকে সরাই নিয়ে যেতে পারবো, সবাই সরে যাবে। তো যারা যারা প্যারাগ্রাফ সবাই সরবে, কিন্তু বিআর দিলে ওরা কিন্তু এরকম ব্লক হয়ে থাকে না, একটা অপশন বিআর, সবাইকে ধরতে পারবো না আমি। তার মানে ব্যাপারটা অনেকটা এরকম হবে। আমি যদি এদের সবাইকে কালার করতে চাই, এখন এদেরকে কালার করতে পারবো না, কারণ আমি তো কোনো প্যারাগ্রাফের ব্র্যাকেটের ভিতরে নাই, এরা আলাদা, যেখানে ধরতে পারবেন না। সিএসএস এ গিয়ে প্রবলেম হবে এটা। যেরকম সিএসএসটা এরকম বলে যে, আমি বলি যে ওটা হলো আমরা হাইকোর্টের জজ হয়ে যাব, আমরা যে শাস্তি দিব সেই শাস্তি এইচটিএমএল ভোগ করবে। যেরকম আমি শাস্তি দিলাম যে এই প্যারাগ্রাফটা রেড হতে হবে, শাস্তি না রেড হওয়া, তখন আমি বলবো যে এই প্যারাগ্রাফটা রেড। এখন প্যারাগ্রাফ যেহেতু নাই, কাকে শাস্তি দিতেন? নাম নাই, তখন রিপোর্টে করবো আমরা, কারো একটা নাম লাগবে যাকে ধরে আমরা শাস্তি দিতে হবে। নাম করা যায়, আপাতত আমরা নাম জানতেছি এটাই যে এটা পি, প্যারাগ্রাফ শুরু প্যারাগ্রাফ শেষ। আর সিএসএস এ আলাদা করে নামকরণ করা যায়, কারণ পুলিশের কাজ তো নাম দেয়, কানা মজিদ নাম দেয় না, আমরা এরকম দিতে পারবো। এইচটিএমএল এর নামকরণ আমরা নিজেরা করতে পারবো। সিএসএস এটা লাগবে, এই কারণে আমরা এটা লিখতেছি এইভাবে। তাহলে আপনারা যেটা বাড়ির কাজ নিচ্ছেন সেটা হলো যে আপনারা নাম লিখবেন, আপনাদের সম্পর্কে একটা কথা লিখবেন। আপনাদের সবার সিভি আছে? সবাই তো থাকার কথা, সিভি সবাই তো লিখছে মনে হয়। তো সিভির মধ্যে ক্যারিয়ার অবজেক্টিভ থাকে না, তো ওই সিভিটা এরকম ভাবে কপি পেস্ট করে নিয়ে এসে সাজানোর চেষ্টা করেন, প্যারাগ্রাফ দিয়ে, বোল দিয়ে, কিছু জায়গায় বোল করে, স্পেশাল জায়গাগুলো বোল করেন, নামের কিছু অংশ আন্ডারলাইন করেন কিছু জায়গায়। তো এটা বাসায় বসে প্র্যাকটিস করলে দেখবেন এস্টিমেল হয়ে গেছে। ওটা কপি পেস্ট করে নিয়ে এসে সিভি থেকে এখানে ওটার উপরে টেস্ট করবেন, একটা ট্রাই করবেন। যেগুলো হেডলাইন দরকার হেডলাইন করবেন। আমরা যদি সিভিগুলো দেখি অনলাইনে,
আচ্ছা নেট হয়তো স্লো, তাহলে আর কোনো সিভি বাইর করা যাবে? সিভি ফরম্যাট, যে সিভি ফরম্যাটে দেখেন এই যে একটা দাগ আছে না, এই যে লম্বা, এটা এইচআর, ওইভাবে আমরা ইউজ করবো এইচআর। তারপরে যে অবজেক্টিভ লিখলে তারপরে একটা প্যারাগ্রাফ দিয়ে লিখতেছেন, তারপরে আবার এই যে H1 একটু বড় টেক্সট, যেটা আপনার চোখে যেরকম লাগবে সেভাবে লিখবেন। তারপরে কিছু লিখলেন, তারপরে আবার H1 এইভাবে আবার লিখলাম প্যারাগ্রাফ। কিছু জায়গায় বোল্ড করেন, এখানে এই যে বোল্ড করছে নিচে, এরকম বোল্ড করেন, তাহলে শেখা হয়ে যাবে। বোল্ড, ইটালিক, হাইলাইট করেন, তাহলে শেখা হয়ে যাবে আস্তে আস্তে। ঠিক আছে, তাহলে এইগুলো থাকলো আজকের মতো। একদিন আপনারা গ্যাপ পাচ্ছেন প্র্যাকটিস করার জন্য, নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। আর ভিডিওটা কি আরেকবার একটু করে একবারে টানা বলে দিব, কারণ মাঝে মাঝে উঠছি যে ট্যাগগুলো একবার আলোচনা করে দিব ভিডিওতে। তাহলে প্রথমে আমরা শুরু করছিলাম হলো যে .html থেকে। তাহলে আমরা অনেকটা এরকম লিখছিলাম, এটা আলাদা একটা ফাইলই খুলে দিই। ফার্স্টে আমরা যেটা শুরু করছিলাম সেখান থেকে লিখি। আমরা ডট টাইপ দিয়ে শুরু করছিলাম, doctype ডট টাইপ html। তারপরে আমরা লিখছিলাম html head title, টাইটেলের মধ্যে লিখছিলাম ওয়েবসাইট নেম head, title title, head body শেষ, html শেষ, কন্ট্রোল এস। এরপর আমরা শিখছিলাম বোল্ডের বি, ইটালিক শিখছিলাম আই, আন্ডারলাইন শিখছিলাম IM BOLD, ইটালিক আন্ডার LINE। এবার ফার্স্টে পিছন দিক থেকে শেষ করতে হবে, UIB, কন্ট্রোল এস। এরপর আমরা শিখছিলাম BR, একটা লাইন ব্রেক হলো। এরপরে H1 নিচ্ছি, হেডলাইন 1, IM HEAD head LINE ONE1। তারপরে প্যারাগ্রাফ শিখলাম আমরা পিতে, মাই নেম ইজ HTML। এটাকে আমরা বারবার কপি করে পেস্ট করে দিই, প্যারাগ্রাফ হয়ে গেল একটা। এরপরে আমরা শিখলাম যে এর মধ্যে থেকে কিছু জায়গায় সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট করছিলাম, তাই না? সুপারম্যান সাবমেরিন। তাহলে লোগো লিখতেছি জিও, লোগোর উপরে TM লিখতে চাচ্ছি, তাহলে SUP TM। আর এটা লিখতেছি হলো SUP, হয়ে গেল। BR ইউজ করতেছি লাইন ব্রেকের জন্য। এরপর আমরা শিখলাম হলো লোগো সাবস্ক্রিপ্ট শিখছিলাম SUB, এটা আর ইউজ করে ওরা রেজিস্টারের, SUB। তারপরে BR ইউজ করতেছি আবার লাইন ব্রেক হওয়ার জন্য। এরপরে আমরা H2 থেকে H6 পর্যন্ত আমরা দেখছিলাম, তাই না? HEADLINE, এটা H3 H4 H5 H6। আমি এতগুলো লাইন করলাম কি হবে? BR ইউজ করলাম, এতগুলো লাইন হয় হলো কন্ট্রোল D চাপ দিলে ডুপ্লিকেট হয়, লাইন ডুপ্লিকেট করে কন্ট্রোল D তে। তার মানে হলো যে আমি কোনো লাইন লিখলে ধরেন আমরা এরপরে শিখছিলাম IMG
ইমেজ স্ল্যাশ এই যে কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট করে, কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট করে নিজে নিজেই, যে লাইনের উপরে রেখে ডুপ্লিকেট কন্ট্রোল ডি চাপ দিবেন ওই লাইনটা ডুপ্লিকেট করে। ইমেজ শিখছিলাম বিআর, এরপরে আমরা শিখছিলাম ইনপুট, তারপরে বিআর, তারপরে আমরা শিখছিলাম লিঙ্ক বিআর, এরপরে মেটা, বিআর, এরপরে হ্যাঁ তাহলে নিচে নিচে আসবে, গ্যাপ হবে একটা করে, এন্টার হবে, এন্টারে কাজ করবে। আর এইচআর, হ্যাঁ মেটার কাজটা বলছিলাম ফর এসইও, এসইও তে কাজে লাগবে এটা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মার্কেটিং এর জন্য লাগবে এটা ওয়েবসাইটের। তাহলে এই 4 পর্যন্ত শিখছিলাম। আর কি শিখলাম? লিংক, এই যে লিখছি, লিংকটা শেষ করা হয়নি, এতটুকুই করছি। এই যে ইটালিক, বোল্ড, আন্ডারলাইন তিনটা একসাথে হয়েছে, কারণ একসাথে লিখছিলাম। এটা H1, H1 এর পরে প্যারাগ্রাফ আসছে, প্যারাগ্রাফের পরে যে টিএম উপরে গেছে, লোগো আর নিচে আসছে, H2 থেকে H6, এবং এরপরে যা আছে সেটা হলো যে এখানে ইনপুটের ঘর আসছে, আর বাকিগুলো আসেনি, ওগুলো আসবে, চিন্তা নাই, ওগুলো সামনে আমরা দেখবো এগুলা বাকিগুলা। আর তো কিছু বলিনি নাকি? ঠিক আছে, তাহলে আপনাদের কাজ এটা, বাড়ির কাজ একটু প্র্যাকটিস করেন, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা আবার সামনের দিকে আগাবো। ওকে।